আজ আমি তোমাদের পরমাণু নিউক্লিয়াসের দ্বিতীয় ভাগ অর্থাৎ ভর ত্রুটি, বন্ধন শক্তি, নিউক্লিয় সংযোজন ও বিভাজন অংশটি পড়াবো। এটি পড়ানোর আগে তোমাদেরকে দুটি পূর্বের জিনিস তোমাদেরকে শেখাবো বা মনে করিয়ে দেবো। প্রথমটি হলো কি? প্রথমটি হলো আইনস্টাইনের ভর শক্তি নিত্যতা সূত্র বা তুল্যতা সূত্র। তোমরা সবাই জানো যে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তর হতে পারে, এবং রূপান্তর হলে তার কি ফর্মুলা হয়? ই সমান এম সি স্কোয়ার। ই সমান এম সি স্কোয়ার। ই মানে শক্তি, ই মানে হচ্ছে শক্তি, এম মানে হচ্ছে ভর, আর সিটা কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগটা কত না তোমরা সবাই জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর সিজিএসে কি হচ্ছে? 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। এটা তোমরা সবাই জানো। এবারে এখান থেকে তোমাদের একটি ধারণা দেওয়ার জন্যে যে 1 গ্রাম ভর যদি শক্তিতে রূপান্তর হয় তাহলে কতটা শক্তি রূপান্তরিত হয় বা কতটা শক্তি আমরা পেতে পারি, এ সম্পর্কে তোমাদের আমি আজকে বলবো। ধরো তাহলে কি হচ্ছে, আমি কত গ্রাম ভরের কথা বলছি? মাত্র 1 গ্রাম ভর। তাহলে 1 গ্রাম যদি ভর হয় তাহলে এম সমান কত হলো? 1। সি সমান কত হবে? সিজিএসে করছি যেহেতু, তাহলে 3 × 10⁻10 স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? সিজিএসে করেছি, তাহলে এটা কি হবে? শক্তির একক কি হবে? সিজিএসে আর্ক। বুঝতে পেরেছো? তাহলে আমি কত গ্রাম নিয়েছি? 1 গ্রাম নিয়েছি। তাহলে 1 গ্রাম সমান কত? 3 × 10⁻10 স্কোয়ার। তাহলে এর মানটা কত হবে? 1 হচ্ছে 3 গুণ করলে কত, স্কোয়ার করলে কত হয়? 9 × 10⁻20 আর্ক। তোমরা এটাকে যদি এসআই করো তাহলে কি হবে? আমরা জানি 1 জুল সমান 10⁷ আর্ক। তাহলে এটাকে কি করতে হবে? 10⁷ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 9 × 10⁻13 জুল। তাহলে কি পেলাম? 1 গ্রাম ভরকে শক্তিতে যদি রূপান্তরিত করি তাহলে তার শক্তিটা কত হয়? 9 × 10⁻13 জুল। কত হয়? 9 × 10⁻13 জুল। তাহলে এই এত শক্তিটা কি রকম শক্তি? এই শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। এই শক্তি দিয়ে আমরা কি করতে পারি? আমি এটা ক্যালকুলেশন করে আরো 2-3টে দেখাতে পারতাম, কিন্তু এখন এটা তো ক্লাস নয়, তাই আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। এই শক্তিটা দিয়ে আমরা কি করতে পারি? এই শক্তিটা দিয়ে 25,600 কেজি, 25,600 কেজি, কথাটা ভালো করে মন দাও, 25,600 কেজি কার্বনকে যদি সম্পূর্ণরূপে দহন করি, কত কার্বন? 25,600 কেজি কার্বন কিন্তু দহন করলে এই শক্তিটি উৎপন্ন হবে। মানে এই 25,600 কেজি কার্বন মানে ধরো ভালো কয়লা কি অ্যান্থ্রাসাইট, তাতে কার্বনের পরিমাণ কত থাকে? 95। আমরা যদি ধরিয়ে নিই যে অ্যান্থ্রাসাইট কয়লা 25,600 কেজি, তাহলে দেখো একটা সাধারণ বাড়িতে 1 কেজি কয়লায় একদিনে রান্না হয়ে যায়। তার মানে কি 25,600 দিন, অর্থাৎ প্রায় 60 থেকে 66 বছর পর্যন্ত কি হবে? বাড়ির রান্না হয়ে যাবে। 1 গ্রাম ভরকে যদি কি করা যায়? শক্তিতে রূপান্তর করা যায়। মানে 1 গ্রাম ভরে এত শক্তি উৎপন্ন হয়। তার মানে কি হচ্ছে? এটা কি হচ্ছে?
আমাদের পরমাণুর যখন ভর হয়, পরমাণু তোমরা জানো খুব ক্ষুদ্র, তাহলে সেই পরমাণুর ভর মাপাটা তোমরা আগের ক্লাস 9-এ শিখেছিলে। পরমাণুর ভর মাপার জন্য কি একক ব্যবহার করা হয়? AMU। কি একক ব্যবহার করা হয়? AMU। তাহলে এই শক্তি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো যে 1 গ্রাম ভরকে কতটা শক্তিতে পরিণত করলে কিরূপ শক্তি উৎপন্ন হয়। এরপরে আসি আমি 1 AMU। 1 AMU মানে 1 অ্যাটমিক মাস ইউনিট। এটার মানে তোমরা জানো যে একটি কার্বন পরমাণুর, একটি C12 পরমাণু 1/12 অংশের ভরকে বোঝায়। একটি C12 পরমাণু 1/12 অংশের ভরকে বোঝায়। আমি আর আজকে বিশেষ ক্যালকুলেশন করছি না, এর মানটা কত হয় তোমরা সকলেই জানো। তাহলেও আমি একবার মনে পাড়িয়ে দেওয়ার জন্য কি বলছি, 1.6 × 10⁻14 গ্রাম, বা এটাকে যদি SI করা হয় তাহলে 1.66 × 10⁻27 কেজি। আর একে যদি আমি MEV-তে করি প্রায় 931 MU। এগুলো শর্ট কোশ্চেনের জন্য তোমার কাজে লাগবে। 1 MU সমান কত গ্রাম? 1.66 × 10⁻24 গ্রাম, 1.66 × 10⁻27 কেজি, বা 931 MEV। এবারে এসো আজকে আমাদের পড়ার বিষয়ে। প্রথমেই কি বলেছি তোমাদের আমি পড়াবো? যে ভর ত্রুটি। ভর ত্রুটি জানার আগে, কার ভর ত্রুটি? না, নিউক্লিয়াসের ভর ত্রুটি। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? না, আমরা সকলেই জানি নিউক্লিয়াসের মধ্যে, ধরো নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে প্রোটনের আধান হচ্ছে কি? পজিটিভ। তাহলে কতগুলো পজিটিভ কণা থাকে, আর কি থাকে? কতগুলো নিউট্রন অর্থাৎ নিস্তড়িত কণা থাকে। কতগুলো নিস্তড়িত কণা থাকে। তাহলে এই পজিটিভ তো বিকর্ষণ করবে, কিন্তু এটা বিকর্ষণ করা সত্ত্বেও এটা এক জায়গায় আছে কেন? না, নিউক্লিয়াসের মধ্যে কি হয়? নিউট্রন অনবরত প্রোটনে এবং প্রোটন অনবরত নিউট্রনে রূপান্তরিত হয়। এই রূপান্তরের সময় কি হয়? একটা ভর ঘাটতি হয়। কিরকম ভর ঘাটতি? না, তোমাদেরকে এবার সেটাকে আমি বোঝাচ্ছি। এই ভর ঘাটতির ফলে যে শক্তি হয়, সেই শক্তির জন্যে নিউট্রন এবং প্রোটন নিউক্লিয়াসের মধ্যে এক জায়গায় থাকতে পারে। তাহলে ভর ঘাটতির জন্য কি করতে পারে? নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন একত্রিত এক জায়গায় থাকে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ধরো একটা মৌল X, এর পারমাণবিক ক্রমাঙ্ক Z এবং ভর সংখ্যা E। তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে? তোমরা সকলেই জানো Z হবে পারমাণবিক ক্রমাঙ্ক। আর নিউট্রন সংখ্যা কত হবে? তোমরা জানো কি? ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ককে বিয়োগ করতে হয়, A - Z। তাহলে নিউক্লিয়াসের ভরটা কত হওয়া উচিত? তাহলে নিউক্লিয়াসে কে থাকে? নিউক্লিয়াস কি? প্রোটন আর নিউট্রন। তাহলে এখানে কি হচ্ছে? ধরো যদি আমি ধরিয়ে নিই একটা প্রোটনের ভর MP, তাহলে একটা প্রোটনের ভর MP যদি হয়, তাহলে জেডটা প্রোটনের ভর কত হবে? না, হবে Z × MP। আর একটা নিউটনের ভর যদি কি হয়? Mn হয়, তাহলে A - Z এর কতগুলো ভর হওয়া উচিত? A - Z সংখ্যক নিউটনের ভর হওয়া উচিত Mn। খুব ভালো করে দেখো, নিউক্লিয়াসের ভরটা হওয়া কত উচিত ছিল? প্রোটন সংখ্যা গণিত প্রোটনের ভর, নিউটন সংখ্যা গণিত নিউটনের ভর হওয়া উচিত ছিল। তাহলে কিন্তু এইটা হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে কি হয়?
এর ভর সামান্য কিছুটা কম হয়, এর ভর কি হয় সামান্য কিছুটা কম হয়। অর্থাৎ কি, যদি প্রকৃত ভর হয় এম, প্রকৃত ভর হয় নিউক্লিয়াসের প্রকৃত ভর এম হয়, আর কি হচ্ছে হওয়া উচিত কত ছিল, নিউক্লিয়নগুলোর ভর জেড গণিত এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন। তাহলে এই যে গ্যাপটা হলো, এই গ্যাপটাই হচ্ছে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হয় ভর ত্রুটি ডেল এম, ভর ত্রুটি ডেল এম। দেখো ফের এটাকে আরেকবার বলছি যে একটা মৌল কি হচ্ছে এক্স জেড এ, তাহলে কি হচ্ছে এর প্রোটন সংখ্যা কি না জেড। ধরি একটা প্রোটনের ভর কত জেড এম, একটা জেড সংখ্যক মানে একটা প্রোটনের ভর কত এমপি, তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর কত হবে জেড এমপি। এখানে নিউটন সংখ্যা কত এ মাইনাস জেড, নিউটন সংখ্যা কত এ মাইনাস জেড। একটা নিউটনের ভর যদি কি হয় এম এন হয়, তাহলে এ মাইনাস জেড সংখ্যকের ভর কত হবে এ মাইনাস জেড ইন্টু এম এন। তাহলে এইটা কি হওয়া উচিত ছিল, প্রকৃতপক্ষে নিউক্লিয়নগুলোর ভর হওয়া উচিত বা নিউক্লিয়াসের ভর হওয়া উচিত। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কি হয়, প্রথমেই বললাম যে নিউটন প্রোটন এবং প্রোটন নিউটনে রূপান্তরিত হওয়ার জন্য নিউক্লিয়াসের প্রকৃত ভরের থেকে কি হচ্ছে, নিউক্লিয়নগুলোর প্রকৃত ভরের থেকে তার ভরটা কিছুটা কম হয়। এদের এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি বলা হচ্ছে ভর ত্রুটি। এই ডিফারেন্সটাকে কি বলা হচ্ছে ভর ত্রুটি। এই ভর ত্রুটির জন্য, এই ভর ত্রুটির জন্য কি হয় যে এই ভর ত্রুটির জন্য যে বিপুল শক্তি উৎপন্ন হয়, যে বিপুল শক্তি উৎপন্ন হয়, সেই বিপুল শক্তিটিকে বলা হয়, বিপুল শক্তিটাকে বলা হচ্ছে তোমার বন্ধন শক্তি। মানে নিউক্লিয়াসের মধ্যে যে ভর ত্রুটিটা হয়, ভর ত্রুটির জন্য যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটাকে বলা হচ্ছে আমাদের বন্ধন শক্তি। কেন বন্ধন শক্তি বলা হচ্ছে, এই যে শক্তিটা উৎপন্ন হয় সেখানে কি হয় নিউক্লিয়নগুলোকে পরস্পরের এই আবদ্ধ রাখতে সাহায্য করে। এই বিষয়টা থাকলো। এরপরে আমি তোমাদের নেক্সট পড়ায় চলে যাচ্ছি নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় ফিশন, নিউক্লিয়াস বা নিউক্লিয় বিভাজন বা ফিশন। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজনটা কি না, এটা প্রথম অটো হান এবং স্ট্রাসম্যান বলে দুজন বিজ্ঞানী প্রথম এই বিক্রিয়াটি করে। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া না, আমাদের যেটা জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, মানে কি পরমাণু বোমার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও কিছু হয় নিউক্লিয় চুল্লিতে এই বিক্রিয়াটি হয়। বিক্রিয়াটি কীরকম না, প্রথমে বিজ্ঞানীরা যখন এটি লক্ষ্য করেন তখন কি করেন যে দেখেন ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, ভারী মৌলের নিউক্লিয়াসকে যদি একটি ধীর গতি সম্পন্ন, কি বললাম একটি ধীর গতি সম্পন্ন নিউট্রন, মন্দীভূত নিউট্রন মানে কিরকম, ধরো একটি ইউরেনিয়াম 92 235, তাকে একটা কে বিক্রিয়া করলো ধীর গতি সম্পন্ন নিউটন আঘাত করলো, এই ইউরেনিয়ামটা দুভাগে ভেঙে যাবে, প্রায় সমঘরেও ভাঙতে পারে আবার কাছাকাছি করে। কি বেরিলিয়াম 141-56, ক্রিপ্টন 36-92 এবং কি হয় কিছু নিউট্রন প্লাস প্রচুর পরিমাণে শক্তি প্রায় 200 MeV
মতো শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। তার নিউক্লিয় বিভাজন কি না, ভারী মৌলের নিউক্লিয়াসকে, কি বললাম, ভারী মৌলের নিউক্লিয়াস অর্থাৎ ইউরেনিয়াম 235, তাকে একটা মন্দীভূত নিউট্রন যদি কি করে আঘাত করানো হয়, তাহলে কি হবে না, মৌলটি কি হচ্ছে, দেখো এটা ছিল ইউরেনিয়াম 92 235, এটি ভেঙে প্রায় সমান ভরের বা কাছাকাছি ভরের দুটি কি হচ্ছে নতুন মৌলের সৃষ্টি করছে। আর কি সৃষ্টি করছে, 3টে নিউট্রন এবং কি হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এই বিক্রিয়াটিকে কি বলা হয়, নিউক্লিয় বিভাজন। এবং তুমি লক্ষ্য করে দেখো তোমরা যে একটা ইউরেনিয়ামকে যখন ভাঙা হচ্ছে তখন কটা নিউটন দ্বারা আঘাত করা হচ্ছে, মন্দীভূত একটা নিউটন দ্বারা আঘাত করছি। কিন্তু আমি এখানে কটা নিউটন পাচ্ছি, 3টে নিউটন পাচ্ছি। কটা নিউটন পাচ্ছি, 3টে নিউটন। এইটা দিয়ে কি হয়, যখন নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটি আরম্ভ হয় তখন কি রকম হয় দেখো। ধরো একটা ইউরেনিয়াম আছে, তাকে একটা মন্দীভূত নিউটন দ্বারা আঘাত করা হলো। এর সঙ্গে সঙ্গে কি কটা নিউটন উৎপন্ন হবে, 3টে নিউটন উৎপন্ন হবে। 3টেও হতে পারে, কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে 2টোও হয়। সেই 3টে নিউটন কি করবে, আবার 3টে ইউরেনিয়ামকে আঘাত করবে। তার ফলে কি হবে, এখান থেকে আবার কটা নিউটন উৎপন্ন হবে, 3টে নিউটন উৎপন্ন হবে। উৎপন্ন হলো 3টে নিউটন। এরা আবার কি করবে, আবার এক মানে তাহলে প্রথমে ছিল কি একটা নিউটন আঘাত করে কটা নিউটন উৎপন্ন হলো, 3টে। সেই 3টে কটা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করলো, 3টে পরমাণুকে। আবার সেই 3টে যখন ভাঙছে তখন কটা উৎপন্ন হচ্ছে নিউটন, 9টা। কটা উৎপন্ন হলো, 9টা। সে কি করবে, 9খানা ইউরেনিয়ামকে ভাঙবে। আবার সেই 9খানা ইউরেনিয়াম থেকে কতগুলো মন্দীভূত নিউটন উৎপন্ন হবে, 27টা। তাহলে এই কি হবে, আবার সেই 27টা নিউটন কি করবে, 81টা ইউরেনিয়ামকে ভাঙাবে। কতগুলো ভাঙবে, 81টা ইউরেনিয়ামকে ভাঙবে। অর্থাৎ কি দেখো, বিক্রিয়াটা কি হচ্ছে, একটা চেন রিয়াকশন তৈরি হচ্ছে। বিক্রিয়াটি কি হচ্ছে, একটি চেন রিয়াকশনে তৈরি হচ্ছে। কি, একটা নিউট্রন 3টে নিউট্রন, একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে ভাঙছে, সঙ্গে 3টে নিউট্রন উৎপন্ন করছে। সেই 3টে নিউট্রন আবার 3টে ইউরেনিয়ামকে ভাঙছে। সেই 3টে ইউরেনিয়াম কি হচ্ছে, 9খানা কি করছে, নিউটন উৎপন্ন করছে। সেই 9টা আবার নিউটন কি করছে, 9টা ইউরেনিয়ামকে ভাঙছে। সেখান থেকে আবার কটা নিউটন উৎপন্ন হবে, 27টা। 27টা ইউরেনিয়ামকে ভাঙবে, মানে সেখান থেকে কি হবে, 81টা কি হবে, ইউরেনিয়াম তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে না, এই বিক্রিয়াটা দীর্ঘ করে করে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তা এই বিক্রিয়ার সময় প্রচুর পরিমাণে কি হচ্ছে, শক্তি তো উৎপন্ন হয়ই, সঙ্গে কি উৎপন্ন হয়, কিছু গামা রে উৎপন্ন হয়। তোমরা ইতিহাসে পড়েছো বা ভূগোলে পড়েছো যে জাপানের হিরোশিমা নাগাসাকি শহরের কথা। সেখানে কি হচ্ছে, আজ থেকে প্রায় 75 বছর হতে চললো, কি হচ্ছে, আমেরিকার বোমা ফেলেছিল, পারমাণবিক বোম। তা এই বোমের এফেক্ট, মানে এই ঘটনা এফেক্টটা আজও কি হচ্ছে, হিরোশিমা এবং নাগাসাকিতে দেখা যায়। কিরকম দেখা যায় না, এখনো ওই দেশে কিছু কিছু ছেলে জন্মায়, কারুর চোখ নেই, কারুর পা নেই, অর্থাৎ বিকলাঙ্গের শিশুর জন্ম দেয়। এবং কি হয়, সেখানে গাছপালার বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তা দেখা যায়। এছাড়াও কি জানো তোমরা, সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন বলে একটি দেশে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। সেখানেও কিন্তু আজও নানা ধরনের বিকলাঙ্গ শিশু, বিকলাঙ্গ পশুর জন্ম হয়। তা এই পারমাণবিক
মানে নিউক্লিয় বিভাজন, এই নিউক্লিয় বিভাজনকে শুধুমাত্র ধ্বংসের জন্যই নয়, এটাকে আমরা মানব কল্যাণেও ব্যবহার করতে পারি। তোমরা জানো যে আমাদের প্রচলিত শক্তি অর্থাৎ কয়লা, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ থেকে আমাদের কি হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায় না। তা এইখানে কি করা হয়েছে যে পারমাণবিক শক্তিটাকে কাজে লাগিয়ে মানব কল্যাণে নিউক্লিয় রিঅ্যাক্টর যন্ত্রের সাহায্যে আমাদের কি হয়, পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই পারমাণবিক বিদ্যুৎ কি হচ্ছে, আমাদের আগামী দিনের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্যে সবচেয়ে বেশি ভূমিকা নেবে এবং এখনো নিচ্ছে। তাই তাহলে কি হচ্ছে, শুধুমাত্র আমরা পারমাণবিক বোমা না বানিয়ে এটাকে আমরা নিউক্লিয় রিঅ্যাক্টরের সাহায্যে কি করতে পারি, আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এখানে নিউক্লিয় রিঅ্যাক্টর তাহলে কি না, নিউক্লিয় রিঅ্যাক্টরের সাহায্যে কি করা হয় না, নিউক্লিয় বিভাজনকে সুনিয়ন্ত্রিতভাবে করে সেখান থেকে শক্তি উৎপন্ন করা হয়। তাহলে কি বললাম, নিউক্লিয় রিঅ্যাক্টর কি না, নিউক্লিয় রিঅ্যাক্টর হলো একটি যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কি করা হয় না, নিউক্লিয় বিভাজনকে সুনিয়ন্ত্রিতভাবে করা হয়। তা এই নিউক্লিয় রিঅ্যাক্টরের সম্পর্কে আমাদের বিশেষ কিছু নেই, কতগুলো ছোট ছোট কোশ্চেন আসে। যে প্রথমেই আমি তোমাদের বললাম যে নিউক্লিয় বিভাজন ঘটাতে গেলে কি লাগে, একটা মন্দীভূত নিউটন লাগে। কি লাগে, মন্দীভূত নিউটন। তার মানে কি হচ্ছে, এই নিউটনকে মন্দীভূত করার জন্য কি লাগবে না, মডারেটর বলে একটা এই নিউক্লিয় রিঅ্যাক্টরে একটা যন্ত্র আছে। নিউক্লিয় রিঅ্যাক্টরে কি যন্ত্র আছে, মডারেটর। মডারেটর হিসাবে আমরা ব্যবহার করি ভারী জল, D2O ও গ্রাফাইটের দ্বন্দ্ব। এটা শর্ট কোশ্চেনে আসবে বলে আমি এগুলো বলে দিচ্ছি। আর নিয়ন্ত্রক দণ্ড হিসেবে কি বললাম, নিয়ন্ত্রক দণ্ড হিসেবে আমাদের কি ব্যবহার করা হয়, ক্যাডমিয়াম। আর শীতলক হিসেবে, শীতলক মানে নিউক্লিয় যন্ত্রটা কি হয়, খুব গরম হয়ে যায়, এর জন্য কি হচ্ছে, শীতলক হিসেবে আমরা সাধারণত জল ব্যবহার করি, ঠান্ডা জল। শীতলক হিসেবে ঠান্ডা জল ব্যবহার করি। আর জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়, প্লুটোনিয়ামও ব্যবহার করা হয়। সাধারণত জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 92-235 ব্যবহার করা হয়। তাহলে নিউক্লিয় রিঅ্যাক্টরের যন্ত্রে আমরা কি কি জানবো, জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 92-235 ব্যবহার করা হয়। মডারেটর হিসাবে D2O এবং গ্রাফাইটের দণ্ড ব্যবহার করা হয়। নিয়ন্ত্রক দণ্ড হিসেবে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়। আর শীতলক হিসাবে ব্যবহার করা হয় ঠান্ডা জল। এই পর্যন্ত। এরপরে কি হলো, আমাদের তো এই শক্তি বললাম, এবারে আমরা আসছি নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন কি না, আমাদের বেথে এবং ওয়াইস্যাকার বলে দুজন বিজ্ঞানী নিউক্লিয় সংযোজন পড়াবো তোমাদের। এবারে নিউক্লিয় সংযোজন বলতে কি বোঝায়, নিউক্লিয় সংযোজন বা ফিউশন। নিউক্লিয় সংযোজন বা ফিউশন না, এটা হয় তোমার এই বিক্রিয়াটা যখন কি বললাম, বেথে এবং ওয়াইস্যাকার বলে দুজন বিজ্ঞানী কি করেছেন, দেখলেন যে এই সূর্যে আমাদেরকে হচ্ছে কোটি কোটি বছর ধরে সূর্য আমাদের তাপ দিচ্ছে, নক্ষত্রমণ্ডলী বহু কোটি বছর ধরে আমাদের পৃথিবীতে আলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এত এত বিপুল শক্তির উৎস না, তারা তখন প্রথম বর্ণনা করলেন নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন বলতে কি না, কতকগুলো হালকা মৌলের নিউক্লিয়াস। কি বললাম, কতকগুলো হালকা মৌলের নিউক্লিয়াস। হালকা মৌলের নিউক্লিয়াস মানে হাইড্রোজেন। কিরকম, এরকম 4খানা হাইড্রোজেন,
কতগুলো হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌল, অপেক্ষাকৃত ভারী মৌল মানে হিলিয়াম। তাহলে দেখো এখানে কি হচ্ছে, উপরে ভর সংখ্যাটা 4 হয়ে গিয়েছে, নিচে 2, মানে তার মানে কি হচ্ছে বাকি কি হচ্ছে দুটো পজিট্রন ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। তাহলে কি হলো, এই নিউক্লিয় সংযোজনটা কি হয় না নক্ষত্রমণ্ডলী এবং কি হচ্ছে সূর্যে এই বিক্রিয়াটি ঘটে। এটা কে করেন, বেথে এবং ওয়াইসেকার বলে। তারা কি বললেন নিউক্লিয় সংযোজন কি, তাহলে আমরা কাকে বলে বলবো না কতগুলো হালকা মৌলের নিউক্লিয়াস কি হলো, এখানে হাইড্রোজেন নিয়েছি, যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌল। দেখো এর থেকে কিন্তু মানে হাইড্রোজেনের থেকে অনেক ভারী হচ্ছে হিলিয়াম, কারণ এর ভর সংখ্যা 1, এর ভর সংখ্যা 4। তাহলে কি হচ্ছে যুক্ত হয়ে অনেক অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস উৎপন্ন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। তাই এই বিক্রিয়াটাকে এর জন্য বলা হয় নিউক্লিয় সংযোজন। এই বিক্রিয়াটা হয় কি নিউক্লিয় সংযোজন। এবারে আসি, এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, কিন্তু এখনো পর্যন্ত এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটিকে আমাদের নিয়ন্ত্রিতভাবে করা যায়নি। আমরা তোমাদের আগেই বললাম যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা কি হচ্ছে সুনিয়ন্ত্রিতভাবে করা গেছে, এখনো কিন্তু নিউক্লিয় সংযোজন বা ফিউশন বিক্রিয়াটিকে সুনিয়ন্ত্রিতভাবে করা সম্ভব হয়নি। এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি কি হয় আমাদের সূর্যে এবং নক্ষত্রে মূল উৎস হিসেবে কাজে লাগে। তাই নিউক্লিয় মানে সূর্য বা নক্ষত্রমণ্ডলীর মূল শক্তির উৎস কি না নিউক্লিয় সংযোজন বা ফিউশন। এবারে একটা কোশ্চেন তোমাদের এখানে আসে যে নিউক্লিয় সংযোজনের পূর্বে বিভাজন করিতে হয় কেন? নিউক্লিয় সংযোজনের পূর্বে বিভাজন